আমার কাছে কিছু পেশেন্ট আজকাল রেফার্ড হয়ে আসেন বা ফ্রেশও আসেন। তাদের একটা বড় কোয়ারি হচ্ছে, ডাক্তারবাবু আমার দাঁত এবং মাড়ি অত্যন্ত ভালো, কোনোদিনই কোনো অসুবিধা ছিল না, কিন্তু বিগত 4-5 মাস ধরে বা 3 মাস ধরে বা কোনো কোনো সময় 1 বছর ধরে হঠাৎ করে মাড়ি ফুলতে শুরু করেছে। তখন আমি হিস্ট্রি নিই যে কেন এটা হচ্ছে। অনেক সময় এরকম হয় যে পেশেন্ট হয়তো ভালো করে দাঁত ব্রাশ করতে পারছেন না বা হাইজিন সংক্রান্ত প্রবলেম আছে, সেগুলো তো অবশ্যই ট্রিটমেন্ট করে ঠিক করে দিই। কিন্তু ইদানিং ইদানিং নয়, বেশ কিছু বছর ধরেই একটা প্রবলেম বারে বারে দেখতে পাচ্ছি। সেটা নিয়ে ডিসকাশন করেছি আগেও, আজকে আবার ডিসকাশনটা করছি এই কারণে যে এই জিনিসটাকে আমি মনে করি আলোচনাগুলোকে রিইনফোর্স না করলে না অনেক দিন ধরে একটা অ্যাওয়ারনেস লেভেল তৈরি হয় না। তাই আপনাদের সঙ্গে আজকে এই টপিকটা ডিসকাস করছি। সেটা হচ্ছে হঠাৎ করে মাড়ি ফুলে যাওয়ার রোগ, যেটা আপনার কোনোদিন ছিল না, এবং মাড়ি ফোলার সঙ্গে সঙ্গে মাড়ি থেকে রক্ত পড়া এবং হয়তো কিছু কিছু দাঁত হালকা নড়তেও শুরু করলো, এবং এটা হঠাৎ হবে। এরকম নয় যে অনেক দিন 10 বছর ধরে আছে, হঠাৎ আপনার ছিল না, হঠাৎ আপনি দেখলেন ইন আ স্প্যান অফ 1 মান্থ 2 মান্থ, 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে হঠাৎ মাড়ি ফুলতে শুরু করলো। এবং এরকমও পেশেন্ট দেখেছি যে এতটাই মাড়ি ফুলেছে যে দাঁতটা প্রায় ঢেকে গেছে, এরকম হতে পারে। অতএব এটা কেন হয়, কখন হয়, প্রবাবল রিজন কি, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো বলেই এই ভিডিওটা এসেছি। এই অসুখটা, যে অসুখটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি, মাড়ি ফুলে যাওয়ার অনেক রকম কারণ আছে। আজকে স্পেসিফিক্যালি যে অসুখটা বা সেট অফ অসুখটা নিয়ে ডিসকাস করবো, সেই অসুখটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ডিগো, মানে ড্রাগ ইনডিউসড জিঞ্জাইভাল ওভারগ্রোথ। মানে কি, একটু ভেঙে বলি, ড্রাগ ইনডিউস মানে বুঝতেই পারছেন কোনো একটি ওষুধ থেকে এই জিনিসটা অসুখটা হয়। এবং জিঞ্জেভাল ওভারগ্রোথ মানে জিঞ্জেভা মানে আমরা মাড়িকে আমাদের বৈজ্ঞানিক ভাষায়, কমনলি তো ইংরেজিতে গাম বলে, কিন্তু আমরা বৈজ্ঞানিক আমাদের পরিভাষায় আমরা জিঞ্জাইভা বলি। জিঞ্জেভাল ওভারগ্রোথ মানে কোনো একটি ওষুধ খেয়ে বা শরীরে প্রয়োগ করে মাড়ি হঠাৎ করে ফুলতে শুরু করলো, সেই অসুখটার সেটটার নাম হচ্ছে ডিগো। এবার ডিগো অনেকগুলো ওষুধ থেকে হয়। প্রথম যে ওষুধগুলো থেকে ডিগো শুরু হয়, আবিষ্কার 1930s-এ মেরিটান পুটনাম বলে দুই ভদ্রলোক আবিষ্কার করেন। সেই ওষুধটা হচ্ছে একটা অ্যান্টিকনভালসেন্ট, মৃগী রোগের জন্য যে ওষুধ, সেই ওষুধগুলো হচ্ছে ফেনিটয়েন সোডিয়াম। এই ওষুধটা থেকে হয়, যদিও আজকাল ফেনিটয়েন খুব কম কেসেই ইউজ হয়, এবং সেটা নিয়েও আজকে আমার আলোচনা নয়। এছাড়াও বিভিন্ন ওষুধ, যাদের ধরুন রিনাল ট্রান্সপ্লান্ট বা কোনো ট্রান্সপ্লান্ট সার্জারি হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, তারা এক ধরনের ইমিউনোসাপ্রেসেন্ট খান, সাইক্লোস্পোরিন বলে, সেটা থেকেও হয়। কিন্তু আজকে যে সেট অফ মেডিকেশন নিয়ে ডিসকাস করব, এটা কিন্তু র্যাম্পেন্ট, মানে সমাজে আজকের দিনে প্রচুর প্রচুর মানুষ সারা বিশ্বে এই ধরনের ওষুধ খান। কেন খান সেটা বলছি। কারণ আপনারা জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়া এই মুহূর্তে, ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, আমরা দুটো অসুখে ওয়ার্ল্ডের হাব হয়ে গেছি। একটা হচ্ছে ডায়াবেটিস, আরেকটা হলো হাইপারটেনশন। কারণটা কি? একটা তো আমাদের লাইফস্টাইল, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ফুড হ্যাবিট, আরেকটা অবশ্যই আমাদের জেনেটিক মেকআপ। আমরা সাউথ ইস্ট এশিয়ানরা জেনেটিক্যালি উই আর প্রোন টু ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। এবার এই হাইপার টেনশনের জন্য বা এই উচ্চ রক্তচাপের জন্য ডাক্তারবাবুরা কমনেস্ট যে ওষুধটি দিয়ে থাকেন, সে ওষুধটির নাম হচ্ছে অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন গ্রুপটা যে গ্রুপের ওষুধ, সেই গ্রুপটার নাম নাইট্রেনডিপিন। এই গ্রুপে আর কি কি ওষুধ আছে? একটা হচ্ছে নিফেডিপিন, যেটা অ্যাঞ্জাইনা বা বুকের ব্যথার জন্য ব্যবহার করা হয়। আরেকটা হলো এস অ্যামলোডিপিন, আরেকটা হলো সিলনিডিপিন। এই চারটি ওষুধের সেট মোস্ট কমনলি ইউজ হয়। এর মধ্যে অ্যামলোডিপিন সবকটাই মাড়ি ফোলায়। এবং জানবেন, অ্যামলোডিপিন গ্রুপের এই যে ওষুধটা নাইট্রেনডিপিন গ্রুপ, এই নাইট্রেনডিপিন গ্রুপের সবচেয়ে বড় যে দুটো সাইড এফেক্ট আছে, সেটা একটা হচ্ছে পেডাল এডিমা, বা নিশ্চয়ই শুনে থাকবেন, ওষুধ খেয়ে পাটা ফুলে যায়, কারণ ওয়াটার রিটেনশন হয়। আর সেকেন্ড হচ্ছে মাড়ি ফুলে যাওয়া বা ডিগো, ড্রাগ ইনডিউসড জিঞ্জাইভাল ওভারগ্রোথ। এবার এই যে স্পেকট্রামগুলো বললাম, এর মধ্যে সবচেয়ে বেশি হয় অ্যামলোডিপিনে, কিন্তু বাকি তিনটে তো যথেষ্ট পরিমাণে মাড়ি ফুলে যায়। অতএব এইরকম ভাবে যদি আপনার মাড়ি ফুলে যায়, তাহলে আপনি কি করবেন? আপনি কি নিজে
ওষুধটা বন্ধ করে দেবেন? প্রথম কথা আপনি তো বুঝতেই পারবেন না, জানেনই না। যদিও এই ভিডিওটা জেনে দেখে আপনি জানলেন আলাদা কথা, কিন্তু আপনি তো জানবেনই না যে এই ধরনের ওষুধ খেয়ে মাড়ি ফুলে যায়। কারণ আমার বলতে খারাপ লাগছে, অনেক ফিজিশিয়ানও জানেন না যে এরকম হয়। আমাকে অনেক ফিজিশিয়ান কোয়েরি দিয়েছেন, সে কি এরকম হয় নাকি? ডক্টর চক্রবর্তী, হয়, এমন নিশ্চয়ই হয়। আপনি বইয়ে বইয়ে দেখুন, লিটারেচারে দেখুন, এর অ্যাম্পল প্রুফ। এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে কারো কারো হয়, সারা পৃথিবী জুড়ে এই জিনিস হয়, এবং বইয়ে বড় বড় চ্যাপ্টার রয়েছে এই জিনিসটার উপরে। তো এই অসুখটা তো আপনি বন্ধ করতে পারবেন না। এবার আপনাকে একজন পেরোডন্টিস্টের কাছে যেতে হবে স্পেসিফিক্যালি। আমি বলছি জেনারেলিস্টের কাছে গেলেও হয়, সাধারণ দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলেও হয়, কিন্তু জেনারেলি আমি দেখেছি একটু ডায়াগনোসিস করতে ডিফিকাল্টি হয়। একটা প্রপার হিস্ট্রি খুব দরকার আছে। এইবার যেটা বলার, একজন পেরোডন্টিস্ট বা মাড়ি রোগ বিশেষজ্ঞের কাছে গেলে তিনি এটা আপনাকে ডায়াগনোস করতে পারবেন, এবং তিনি একটি ক্লিনিক্যাল নোট দেবেন আপনার কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানকে, যিনি আপনাকে অ্যান্টি হাইপারটেনসিভ দিয়েছেন, টু চেঞ্জ দিস মেডিকেশন, বা ওষুধটাকে চেঞ্জ করার জন্য। তো চেঞ্জ করে উনি অন্য ওষুধ দেবেন যেটা এই গ্রুপেরই নয়। আচ্ছা, এইবার এটা পার্ট 1। এই পার্ট 2 পার্টটা বলি। এরকম আমার কাছে বেশ কিছু পেশেন্ট আসেন, তারা এরকম আমার কাছে প্রেসক্রিপশন লিখিয়ে নিয়ে যান এবং কার্ডিওলজিস্টের কাছে যান, তারা ওষুধটা চেঞ্জ করেন, এবং তারা বুঝতে পারেন না, তারা ভাবেন যে শুধু ওষুধটা চেঞ্জ করলে ওষুধটা সেরে যাবে। তারপর আবার 2-3 মাস বাদে এসে বলে, কই ডাক্তার কমলো না তো। মানে তারা ট্রিটমেন্টের ফিলোসফিটাই বুঝতে পারেন না। চেঞ্জ করলেই জিনিসটা কমবে না, কারণ যেটা আপনার ফুলে গেছে বা অলরেডি ওভারগ্রোথ হয়েছে সেটার জন্য ট্রিটমেন্ট লাগবে। চেঞ্জ করলে যেটা হবে, ওষুধটা চেঞ্জ করে অন্য অ্যান্টি হাইপারটেনসিভ, অন্য গ্রুপের অ্যান্টি হাইপারটেনসিভ দিলে যেটা হবে সেটা হচ্ছে যে মাড়িটা আর ফুলবে না, বা মাড়িটা এর পরে যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে আর ফুলবে না। কিন্তু অলরেডি যে অংশটুকু ফুলে গেছে সেটা কিন্তু নিজের থেকে ঠিক হয়ে যাবে না। এই অংশটুকু অনেক পেশেন্টের কাছে বোঝেন না, তারা আমার কাছে তারপরে বেশ কিছুদিন বাদে এসে বলে, কই আপনি বললেন ওষুধটা চেঞ্জ করলেই হবে, কিছু তো হলো না। তাদের আমি বলার চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে, যদি আপনারা শোনেন, যে অ্যাকচুয়ালি ওষুধটা বন্ধ করলে আপনার ওইটুকুই লাভ যে জিনিসটা আর বাড়বে না, কিন্তু তার মানে এই নয় যেটা বেড়ে বসে আছে সেটা ঠিক হয়ে নিজের জায়গায় ফিরে আসবে। তার জন্য আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করাতেই হবে। সেই ট্রিটমেন্টটা একজন পেরোডন্টিস্টই ভালো করতে পারবেন। সাধারণ জেনারেলিস্টদের পক্ষে করাটা একটু ডিফিকাল্ট, কারণ ডিগোর ডিফারেন্ট লেভেল অনুযায়ী ট্রিটমেন্ট, ক্লাসিফিকেশন অনুযায়ী ট্রিটমেন্ট বিভিন্ন রকম। এটা শুধুমাত্র স্কেলিং, রুট প্লেনিং বা শুধু ক্লিনিং, সাধারণ একটা স্কেলিং করলেই কমার অসুখ নয়, বারবার এই কথাটা বলছি। এটার জন্য অনেক সময় স্কেলিং, রুট প্লেনিং এর পরে লেজার বা কোনো কোনো সময় ফ্র্যাঙ্ক সার্জারিও দরকার হয়, জিঞ্জিভেক্টমি বা ইন্টারনাল বিভেল জিঞ্জিভেক্টমি, বিভিন্ন নাম আছে, সেগুলো দরকার হয়। কিন্তু মনে রাখবেন অসুখটা সম্পূর্ণরূপে ট্রিটেবল, এবং এটা ফিরেও আসে না যদি আপনি ওষুধ চেঞ্জ করেন। কিন্তু যদি আপনি ওষুধটা রেখে দেন, প্রবলেম কি? প্রবলেমটা এটাই, যেহেতু মাড়িগুলো ফুলে যাওয়া, আপনি ভেতরে পরিষ্কার করতে পারছেন না। অধিকাংশ সময় এরকম পেশেন্ট আমি পেয়েছি, আমি ডিগো ডায়াগনোজ করে তাকে ফিজিশিয়ানের কাছে পাঠিয়ে ওষুধ বন্ধ করিয়েছি, কিন্তু তার মাড়ি ফোলা কমেনি। তিনি অপেক্ষাই করে চলেছেন। যখন 1.5 বছর মধ্যে পেশেন্ট আমার কাছে ফিরে এসেছেন, মাড়ি ফোলা তো কমেইনি, এবার দেখছি সমস্ত দাগগুলো নড়ে গেছে, কারণ তিনি তো পরিষ্কার করতে পারেননি মাড়ি ফোলার জন্য। এবার ঝরঝর করে রক্ত পড়ছে, এবং আমাকে এরকমও করতে হয়েছে যে দাঁতগুলো রাখতেই পারিনি, সার্জারি করার সঙ্গে সঙ্গে দাঁতগুলোও তুলে দিতে হয়েছে। একজন পেশেন্টের আমার মনে আছে, বছর 3 আগে, জাস্ট কোভিডের পরে পরে আমাকে ওপরের পাটিতে 8টি দাঁত তুলে ফেলতে হয়েছিল, কারণ তিনি এসেছিলেন আমার কাছে প্রায় 1 বছর কোভিডের আগে। কিন্তু তিনি ভেবেছেন যে, একে তো কোভিড পিরিয়ড ছিল, তার জন্য তাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তিনি ভেবেছেন যে ওষুধটা বন্ধ করলেই বোধহয় জিনিসটা চলে যাবে। সেটা যখন হয়নি, 1.5 বছর বাদে তিনি আমার কাছে ফিরে এলেন, তখন অলরেডি তার 8খানা দাঁত এতটাই নড়ে গেছে, সার্জারি করে আমাকে এই টিস্যুগুলো কেটে বার করার সঙ্গে সঙ্গে 8টা দাঁত আমাকে তুলতে হয়েছিল। এবং তারপরে আমি, তারা, ওনার অসুখটা কমে যাওয়ার পর সেই দাঁত আমাকে ইমপ্লান্ট করতে হয়, ট্রিটমেন্ট অনেক খরচা সাপেক্ষ হয়, কমপ্লিকেটেড হয়। অতএব মনে রাখবেন, আপনার যদি হঠাৎ করে এরকম মাড়ি ফুলতে শুরু করে, বা আপনার চেনা জানা কারো এরকম মাড়ি ফুলে গিয়ে থাকে, এবং তিনি নাইট্রেন্ডিন ডিপিন গ্রুপের ওষুধ খান, অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেশারের ওষুধ খান, সেক্ষেত্রে অবশ্যই একজন পেরোডন্টিস্ট, অভিজ্ঞ পেরোডন্টিস্টকে দেখান। আমাদের ইনস্টিটিউটে এসে দেখাতে পারেন ওডোন্টোরাতে, বা যে কোনো একজন পেরোডন্টিস্টকে দেখাতে পারেন, যিনি আপনাকে বলে দেবেন ডিগো ট্রিটমেন্টের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি। অতএব আশা করছি যে এটা, আজকের এই ভিডিওটায় আপনাকে আমি বোঝাতে পারলাম। হঠাৎ করে
কেন মাড়ি ফুলে যায়। আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে করুন। আপনাদের যদি মনে হয় ব্যাপারটা নিয়ে আপনি গুগলে জানবেন, গুগলে DIGO ক্যাপিটালে লিখে ড্রাগ ইনডিউসড জিঞ্জাভাল এনলার্জমেন্ট বা গাম সোয়েলিং কথাটা লিখুন। সেখানে অনেক আর্টিকেল, ছবি সব পাবেন এবং বুঝতে পারবেন জিনিসটা যেটা বললাম এটা কতটা এভিডেন্স বেসড এবং প্রুভেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। এই সংক্রান্ত ব্যাপার আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন বা যে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন, আমাদের অরুণ টোরার হেল্পলাইন নাম্বার। আর সেখানে আমরা এই সংক্রান্ত সমস্ত রকম আপনার প্রশ্ন সেগুলোকে উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনি আমাদের ইনস্টিটিউটে আসতে পারেন যদি প্রবলেম আপনার থাকে, বা ডেন্টালের ট্রিটমেন্ট বা ওভারঅল ডেন্টিস্ট্রি বা দাঁতের চিকিৎসা সংক্রান্ত বা দাঁতের রোগ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন যদি আপনার মনে থাকে কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই আমি এবং আমার টিম আপনাকে উত্তর দেব। যদি মনে হয় যে আরো কোনো নতুন টপিক শুনতে চাইছেন, সে সংক্রান্ত আলোচনা চাইছেন, সেটাও লিখুন। অবশ্যই আমি চেষ্টা করব সে বিষয়ে আপনাদের আরো কিছু আলোচনা করার। আজকের মতন বিদায় নিচ্ছি। কোন একটা এপিসোডের পরে আর একটা ডেন্টাল ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে।